নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন। আমরা দেখেছি যে ৫ই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার পরদিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন, বক্তৃতা দিচ্ছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার, বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত, মানে সে সময়টা কখন হতে পারে? না, এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে। একটা হচ্ছে আপনার বলছেন যে বিএনপি দাবি তুলছে কিনা। এখানে এখন যে অবস্থা আছে তাতে বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই। এখন ডিসাইডেড বাই তারেক রহমান হিমসেলফ, এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে। তার কতগুলো মামলা আছে, যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, কোর্টে আদালতে চলছে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করেই দেশে আসবেন। জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন, জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না, এরকম কোনো কিছু কি আপনাদের মধ্যে না ভাবনা আছে? না না, সেই ধরনের কিছু ব্যাপার নয়। তার মামলাগুলো আমরাই চাইছি, দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই। যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা, সাজানো মামলা, যার সমস্ত এভিডেন্সেস আর দেয়ার, সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে। আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি, তারপরে সংসদ উচ্চকক্ষ, গণভোটের বিধান প্রবর্তন করার প্রস্তাব। তো এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে। আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিকভাবে? আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি, এবং আমরা যেহেতু মনে করছি যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে, আপনার কমিশনগুলো হয়েছে, কমিশনগুলো তারা দ্রুততার সঙ্গে কাজ করছেন, এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন। এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন। আপনারা কোনো টাইম ফ্রেম, টাইমলাইন? না, আমরা কোনো টাইম ফ্রেম দেইনি। আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল, সেই সময়টুকু নিয়ে তারা করবেন। কেউ কেউ এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে, চাপ দিচ্ছে, তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে। এইটা কি ঠিক? আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার 2 বছর 4 বছর, হঠাৎ করে ডক্টর ইউনূস এটা 4 বছরের কথা বলাতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি দেখি একটু ভিন্নভাবে। এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়াতে কাজ করেন, আপনার সাথে স্পেকুলেশন করেন, এবং স্পেকুলেশন করলে এটা আপনাদের হয়তো বা খুব ভালো হয়, এটা আমাদের জন্য আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আগ্রহী নই। কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই, এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সেরকম করছেও না। এবং আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার, যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান, 4 বছর থাকতে চান। কথাগুলো সেভাবে আসেনি, এগুলো আপনার মিসরিপ্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে। আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে গেলে আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই। আপনারা যৌক্তিক সময়টা, মানে হ্যাঁ আমাদের দোষ আছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা ঠিকই, আমি দোষের কথা বলছি না, আমাদের কথা বলছি যে মিডিয়া আপনার স্পেকুলেট করেন, স্পেকুলেট মিডিয়া করতেই পারে, কিন্তু আমরা যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই বলছি। প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে, ঢুকাই দাও, মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকাই দাও। এই কাজটা এখন হচ্ছে না। আয়নাগরের ঘটনা তো এখন একটু হইতেছে। মাননীয় আমির, একজন ইউটিউবার আছেন সাব্বির, তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে, কি জানি বলছে। না আমি বলতেছি সেটা, আমি বলছি যখন তখন হচ্ছে না, গণ হচ্ছে না। 2-1টা কেস হইতেই পারে, এটা এক্সেপশন, কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড র্যান্ডম, এটা কিন্তু এখন হচ্ছে না। তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা, মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও, ওয়ার অ্যাবাউট কেউ জানে না, তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরেই গেছে। যদি মরে যায় তার কবর কোথায়, আদৌ জীবনে দেখবো কিনা তার কবরটা, সেটাও তো প্রশ্ন। এরকম তো ঘটনা ঘটেছে।
এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি। তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছেন কিনা। তো এগুলা তো এখন হচ্ছে না। আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে, এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই। এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিজ আছেন তারা, সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইনটা অফ পুরো অ্যাট্রোসিটি করেছেন যারা এটার পারপিটেটর, তাদেরকে ডিরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি করিনি। এই জন্য আমাদের মামলায় শত শত কোনো আসামি নেই। অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে। তো এই জিনিসগুলোর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে। এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দুইটার মধ্যে তফাৎ কি আসলে? মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না, মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন? মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি আসলে? দেখেন, নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল, তাই না? এবং একবার না, আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান, এর সাথে রিলেটেড ব্যক্তিরা। এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয়। তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে। কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রমগুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে, করছে তো। আচ্ছা, তারা তো এই দেশ ছেড়ে সবাই তো আর চলে যান, সবাইকে জেলেও ঢুকানো হয় না। এইটা একটু পরিষ্কার হয়েছে। জনাব যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি ৭১ মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন? মানে আপনি, অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন? মানে ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত, শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? আমরা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না, কেউ জিতে কেউ হারে। আমরা আদর্শবাদী একটা দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। ওকে, মানে ৪৭ এবং মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই, অবশ্যই নাই। ৪৭ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন। এর ভিতরে সব ঢুকে গেছে, কোনো কিছু বাদ নাই। ওকে, এভরিথিং ইনক্লুডেড। আচ্ছা, এবং এটা আনকন্ডিশনাল, মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে। এইটা কি ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে ৭১টাকে এই ৪৭ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি, অনুভূতির জায়গা থেকে। দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, ওটা দিতে why did you try to go deep into it? আমি বলি, শেষ করি প্লিজ। জি প্লিজ, ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন
যেটা আসলে ব্যাপারটা কি ছিল, সেটা করছেন না। করছেন যে বিএনপিকে দোষারোপ করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে ওকে, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই, কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা 21 আগস্টের গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম, যে জজ মিয়া একটা বানানো হতে পারে। আমি ধরে নিচ্ছি সেটা আপনারা মনে করছে যে ভুল, আমিও ভুল ধরে নিচ্ছি, কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে, সেটা তো করেনি। আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে 4 বার তার আয়ু চেঞ্জ করা হয়েছে, কখনোই তুলে ধরবেন না যে কার আকাঙ্ক্ষা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, অবশ্যই তুলে ধরবেন। কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। তো দিজ আর দ্য এভিডেন্সেস, যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা, আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে, আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইজডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল, এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। আমরা ছাড় দেই নাই কাউ, আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দেই। আমরা যেহেতু আপনার সময় কম, আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে। সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন, আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। জি প্লিজ। এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত 15.5 বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আরো অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল না। সিভিল সোসাইটির মানুষের সাথে, শিক্ষকদের সাথে, কিন্তু ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই। হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ভেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না, এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম, যে যার অবস্থান থেকে। এখনো আমাদেরকে করতে হবে, এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না। বাংলাদেশে একটা ভূমিকম্প হইলো, প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা। বাংলাদেশে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হন তৈলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা। তারেক সাহেব দেশে না আসলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা। একটা আর্মিতে 3টা অফিসার বদলি হইলেও এই প্রশ্ন আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। বিডিআর এর মামলার রায় হইলেও প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। আমি পার্সোনালি ইলেকশন ঠিকমতো হবে এর বাইরে কিছুই দেখি না। আপনি কি দেখেন? আপনাকেও আমি নির্বাচন নিয়ে সংশয় জানাতে দেখি, এটার কারণটা কি আসলে? এই ইলেকশন নিয়ে কেন সবার সন্দেহ? আপনি যথার্থই বলেছেন যে উদাহরণগুলো হয়েছেন, যা কিছু হোক সবার সন্দেহ হচ্ছে ইলেকশন হবে কিনা। আজকে একটা রাজনৈতিক দল এই ম্যানিফেস্টো ঘোষণা করার, ম্যানিফেস্টো না এটা কি বলবো, এই যে শিডিউল ঘোষণা করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। এখন তাতেও মানুষ সন্দেহ করছে যে ডক্টর ইউনূস কি তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে আবার 5 বছর থাকার প্ল্যান করছে কিনা। এই ধরনের আশঙ্কার 2টা কারণ আছে। প্রথমত হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না,
ইনক্লুসিভ ইলেকশনের কথা যখনই আমি বলি তখন মনে করে যে অনেকের গা জ্বালাপালা করে। ভাই বাস্তবতাটা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিংবা ওই রাজনৈতিক দলের জোট সমর্থক যারা ছিল, জোটে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে। এখন যেহেতু ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে এই ইলেকশন কতদিন টিকবে, ইলেকশন হতে পারে কিনা, আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে, ভারত এখানে হস্তক্ষেপ করবে, দোহাতে এটা মিটিং হচ্ছে, এই জাতীয় একটা জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে। সেই একটা গোষ্ঠী এই জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারি? আপনি বলছেন একটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে, আমি যদি ধরে নিই এই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কি একবারও বলছে ওরা এই নির্বাচন করতে চায়? আওয়ামী লীগ কি এইটা কোর্টে, আওয়ামী লীগ কি কোর্টে এটা ট্রাই করছে? আমি বলছি যে কোর্টে এটা ট্রাই করছে, তারা চায় নাকি? তারা বিভিন্ন সময় বলেছে না, তারা বলছে যে এই সরকার পরিবর্তন করে তারা তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন চায়, ইউনূস সরকারের অধীনে নির্বাচন করতে তারা চায় না। চায় না, কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন সুযোগ দিচ্ছি না? আমাদের কথা হচ্ছে শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল সেগুলো কলঙ্কিত ছিল কেন? তারা নিজেরা নির্বাচন করেছে, রাতের ভোট করেছে, তারা মানুষ স্যাটিসফাইড হয়নি তাদের ভোটে। কিন্তু বর্তমান সময়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে, যেটা আমরা আবার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি, সেই নির্বাচনটা হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দলকে কমপ্লিটলি মাইনাস করে। সেই মাইনাস তারা নিজের ইচ্ছা হচ্ছে না, তাদেরকে আমরা নিষিদ্ধ করে রাখছি। শেখ হাসিনার সাথে পার্থক্য এই জায়গায়, শেখ হাসিনা আপনাকে নিষিদ্ধ করে নাই যে ইলেকশন করতে পারবেন না, কিন্তু এই আমলটা হচ্ছে যে না, শেখ হাসিনার দল 14 দল জাতীয় পার্টি এরা নির্বাচন করতে পারবে না, কিংবা 14 দল বা জাতীয় পার্টি যে করতে পারবে সেটাও বড় গলায় বলছে না, এবং আবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা যদি নির্বাচনে আসে তাহলে খারাপ হবে। তার মানে হচ্ছে যে একমাত্র শুধু আওয়ামী লীগ নয়, আরো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না এই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। আমি ধরে নিচ্ছি তাদেরকে ছাড়াই ইলেকশন হচ্ছে, কিন্তু বাস্তবতার সাথে আমাকে বলতে হবে যে এই নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা এই যেহেতু ইনক্লুসিভ হচ্ছে না, সেই জন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইলেকশনটা হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামায়াতে ইসলামী, প্লাস জামায়াতে ইসলামের এ পার্টি, বি পার্টি, সি পার্টি বা বি টিম, এ টিম, সি টিম, যার মধ্য থেকে ফুয়াদের রাজনৈতিক দলটা সেটাকেও একটা বি টিম, সি টিম হিসাবে ধরা হয় জামাতে ইসলামের। তো এমন একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা সাস্টেনেবিলিটি কতটুকু থাকবে, তারা আসলে কয়দিন ক্ষমতায় থাকতে পারবে, সেটা নিয়ে আশঙ্কা করছে মানুষ। ধরে নিয়েছে যে এই নির্বাচনে যারা নির্বাচিত হোক, হয় জামাতে ইসলামী জিতুক কিংবা আওয়ামী লীগ বিএনপি জিতুক, 6 থেকে 7 মাসের মধ্যে এই যারা বিরোধী দলে থাকবে সরকারের পরিবর্তন আনার জন্য, সরকার বিরোধী আন্দোলন করার জন্য তারা আওয়ামী লীগকে ডেকে আনবে এবং আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে এরা আন্দোলন করবে। সেই জন্য মানুষের মধ্যে আশঙ্কা যে আসলে এই নির্বাচন হতে যাচ্ছে কিনা। আপনি যেটা বললেন, আপনি যেমন একটা মিনিট আমি শেষ করে দিচ্ছি, আপনি যেমন চিন্তা করেন না যে নির্বাচন হচ্ছে না, আমারও মনে হচ্ছে যে নির্বাচন হতে যাচ্ছে এবং ডক্টর ইউনূস এই নির্বাচন করেই বিদায় নেবেন, এবং এটা কোনো সন্দেহ নাই যে নির্বাচন হতে যাচ্ছে। আপনি শেষ করেন না, আপনি খালি একটু সময় দেন। আপনার থিসিসটা নিয়ে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট একটু শুনি, কারণ ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট মানে প্রশ্নে আমি একটু পরে যাই। ব্যারিস্টার ফুয়াদ, ইলেকশন ইনক্লুসিভ হচ্ছে না কারণ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সহ অন্যান্য অনেকগুলি দলকে ইচ্ছা করে ইলেকশনে বাইরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অপশন দেওয়া হচ্ছে না। এই জন্য লোকের মনে একটা আশঙ্কা আছে যে এই ইলেকশনটা হয়তো ইনক্লুসিভ হবে না। আপনি আনিস ভাইকে শুনেছেন, এই ব্যাপারে আপনি যদি একটু ছোট্ট করে বলেন, আমরা আনিস ভাইকে আবার একটু শুনে আপনার কাছে আসবো, একটু যদি 1-2 মিনিটে বলেন এটা এই থিসিসটার সাথে আপনি একমত পোষণ করেন কিনা। দেখেন, ইনক্লুসিভ ইলেকশন বলতে বোঝায় না যে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া। মানে 73 সালের নির্বাচনে কেন মুসলিম লীগ অংশগ্রহণ করে নাই, মানে এইটা তো একটা ভ্যালিড কোশ্চেন হইতে পারে না। তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ হইল, যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, তাকে অংশগ্রহণ করতে দেয়াটার মধ্য দিয়ে কোনো ইনক্লুশন থাকে না। দ্বিতীয়ত দেখেন যে আপনার পিলখানা গণহত্যা কমিশনের রিপোর্ট আসছে গত কদিন আগে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আওয়ামী লীগ দল আকারে দিল্লির সাথে কলিউশন করে এই পিলখানায় গণহত্যাটা ঘটাইছে। বর্তমানে আওয়ামী লীগের দল আকারে আইসিটিতে বিচার চলছে। আপনি মানবাধিকার কমিশনের জাতিসংঘের যদি রিপোর্ট দেখেন, সেখানে তাদের 6 সপ্তাহের আমলনামার কথা আসছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্য হেন কোনো কাজ নাই যা এই দলটা করে নাই।
রাজনৈতিক দলের যদি ডেফিনেশনে দেখেন যে 1991-এ কেন হোয়াইট পার্টিকে ইলেকশন করতে দেয়া হয় নাই, এটা কিন্তু তখন তর্ক ছিল না। 1945-এর অনওয়ার্স নির্বাচনে জার্মানিতে নাৎসিদেরকে কেন ইলেকশন করতে দেয়া হয়নি, অথবা ইতালিতে আমার মনে হয় যে ফ্যাসিস্টদেরকে বেরসে ফুয়াদ, কেন নির্বাচন বেরসে ফুয়াদ, দেয়া হয়নি, আমি আপনাকে প্রশ্ন হইতে পারে বেরসে ফুয়াদ, এটা আমি আপনাকে inclusion না। না, যে প্রশ্ন হইতে পারে না জায়গা থেকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। গণ অভ্যুত্থানের কথা আপনি বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ আউস্টেড হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে কখনো আমি এইটা দেখি নাই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা গণ অভ্যুত্থানের দাবি ছিল। আপনি বলেছেন যে দল আকারে দিল্লির সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা বিচারাধীন বিষয়, সেটার ব্যাপারে এখনো কোনো রায় আসে নাই। দল কোনো অন্যায় করতে পারে কিনা সেটা সারা জীবনের প্রশ্ন। আপনি বলেছেন যে 6 সপ্তাহের আওয়ামী লীগের আমলনামা, আমি বলবো যে তখন আওয়ামী লীগের হয়ে যারা সরকার পরিচালনা করেছেন তাদের দায় এটা। দল একটা ব্যক্তি না, দল একটা কোনো জান্তব গোষ্ঠী না। 1945-এ আপনি যে ফেসিস্ট হিটলারের কথা বলেছেন, হিটলার কিন্তু ঘোষণা দিয়ে জাতিগত নিধন কর্ম চালু করেছিলেন সারা ইয়েতে। শেখ হাসিনা এবং সরকার কিন্তু এখনো অস্বীকার করেন যে তারা এটা করেন নাই, ওই সময় তারা এই ঘোষণা দেন নাই যে আমরা এদেরকে মাইরা ফেলবো। হাওয়েভার এই প্রশ্নগুলি কিন্তু উঠতেছে। আমরা দল হিসাবে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাইতেছি যে ওই ইলেকশনে আসলে আমরা কম ভোট পাবো, আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে যাবে, ব্যাপারটা কি এরকম? এই জন্য আমরা ওকে ইলেকশনে আসতে অপশন দিচ্ছি না? না, এটা নির্বাচনের প্রশ্ন না। এটা প্রশ্ন হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের আলোচনা আসছে, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে না। কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে, সেটা অ্যাবসলিউটলি তার অস্তিত্বের বাইরে থেকে বিনির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে। কারণ এইটা আমাদের সার্বভৌমত্বের কোশ্চেন, যে গত 16-17 বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান, আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো, তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে। তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইনক্লুড করবার জায়গাটা কোথায় আসে? সে তো পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে না, তাকে তো একটা পলিটিক্যাল পার্টি আকারে ডেফিনেশনে আসতে হবে। না, সেই ডেফিনেশনটা তারপরে দেখেন এই আলোচনাটা কখন আসতে পারে। সেই ডেফিনেশনটা তো বেরসে ফুয়াদ আপনি ঠিক করে দিবেন না, সেটা কোর্ট বলে দেখ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টির ডেফিনেশনের মধ্যে পড়ে না, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল না, সেটা এই জন্য তো আমরা কিন্তু তার আগ পর্যন্ত আপনি এটা কি করে বলেন? ব্যক্তির দায় আপনি দলকে কি করে দেন? আসলে এটা আপনি পারেন কিনা একজন জুরিস্ট হিসেবে আপনি এটা বলেন? পারি। কারণ হচ্ছে যে পারি, এটা পারি এই কারণে যে আপনি যদি এটা একটা বিচ্ছিন্ন কিছু লোক এটা করে থাকে, যেমন ধরেন আপনি আওয়ামী লীগকে চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা, এইটা আপনি দিতে পারবেন না, কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে। কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে, এইটার সাফিসিয়েন্ট প্রমাণ দেয়া যাবে না। কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত, গত 16 বছরে গুম খুনের সাথে জড়িত, তার এই পুরো কাঠামো, তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে, এইটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে আসছে, যে পুরো কাঠামো কিভাবে জড়িত এটার সাথে। ইভেন আপনার দেখেন এই যে শুট অন সাইট, আপনি আইসিটি ওয়েল আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবেও দায় দেয়া যায়, সে ব্যাপারে জনাব আনিস আলমগীর আপনি থেকে আপনি শেষ করে দিই। গণভবনের সর্বশেষ যে 14 দলীয় মিটিং হয়েছে, যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো, কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো, মোবাইল শাটডাউন করা হলো, শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো, এটা কি? এটা জেনোসাইড না? এটা একটা এক্সটারমিনেশনের মতো করে আপনি আমাকে যদি ডেভিলস অ্যাডভোকেট হওয়ার পারমিশন দেন, তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল, কিন্তু পোশাকে থাকা লোকজন যখন মারা যায়, আপনার সরকার, আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, আপনি যখন সরকার প্রধান হবেন, তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন। কিন্তু আপনি আমার এই বক্তব্য অনেক অজনপ্রিয় হইতে পারে, কিন্তু আমার তো কিছু বলার নাই। আপনি যখন পোশাককে, আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন। আমি র্যাবের ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম 47 জনকে উনি কবরস্থ করেছেন, পোশাকধারী পুলিশ, যাদের গ্লাসও কেউ নিতেছিল না, ঠিক না? সেটা তো একটা অন্য সিচুয়েশন। আপনি সেই সিচুয়েশন আর সেই সিচুয়েশনকে আপনি একজন জুরিস্ট হিসেবে আপনি একটা বলেন যে এইটাকে আপনি গণহত্যার আপনি সংজ্ঞা দিতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু ঘটনা হইতেছে যে এর জন্য আপনি দল ইলেকশন করতে পারবা না, এইটার মধ্যে যাইতে পারবা না, এটা আপনি আসলে বলতে পারেন?
হ্যাঁ পারি তো, কারণ দলটা তো এই পুরো কাঠামো তো এটার সাথে ইনভলভ হয়ে গেছে। ওকে 14 দল মিলে তো এই মিটিংটা করেছে। অতএব এটা তো শুধু হাসিনা একা করে নাই, রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে। গণভবনের সর্বশেষ মিটিং তো 14 দল দল আকারে সিদ্ধান্ত নিয়েছে যে তারা মিলিটারি কারফিউ ডিক্লেয়ার করবে, তারা শুট অন সাইট পলিসি এনফোর্স করবে, এবং তারা সেটা না, করেছে। সেটা তারা এনফোর্স যেটার করতে পারে নাই তো। ফলশ্রুতি- আপনার মনে থাকবে শুট অন না, সাইট শত শত কোনো মানুষ পলিসি মারা ছিল গেছে না, না। তার সেনাপ্রধানই বলছে তারা কাউকে গুলি করবে না। 1400 মানুষ তাহলে কেমনে খুন হইলো? 1400 মানুষের তাহলে খুনের কেমনে ব্যাপারটাও কিন্তু মানে আমার খুবই 800 আফসোস, হইছে, আমার খুবই আফসোস যে 500 হইছে। আমি এই পক্ষ থেকে কথা বলতেছি। 1400 মানুষ খুনের যে কথা বলছে সেটার মধ্যে কিন্তু এটা অগাস্ট 14 তারিখ পর্যন্ত আপনি দেখেন, ওইটাও আমাদের খেয়াল করতে হবে কিন্তু। সুতরাং অগাস্ট এত 14 সহজে আপনি কেন? 1400 বলে ফেলেন না। কারণ হচ্ছে যে মানুষটা অগাস্টের আহত 14 তারিখ হয়েছে। পর্যন্ত কিন্তু ঘটনা। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা আছে তো ভাই, যে মানুষটা বলেন। গুলিবিদ্ধ হয়েছে 5 তারিখ পর্যন্ত, তা- সে তো হাসপাতালে না, না, কাতরায় এটা মারা গেছে 14 তারিখ। না না, এটা হাসপাতালের মৃত্যুর কেস না ভাই, আপনি আবার দেখেন। হাসপাতালের মৃত্যুর কেস না, পুরনো আহতর কেস না এটা। হাউএভার, আমি একটু জনাব আনিস আলমগীরের কাছে আসি। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকে যাই হোক, আপনাকে বলার আগে আমি একটু বলে নিই। একজন কামাল হোসেন, উনি বলছেন পার্সোনালি আপনাকে অনেক পছন্দ করি বা ভালোবাসি খালেদ ভাই, কিন্তু আমার মনে হয় আপনার কথা এবং আচরণে মনে হয় উপস্থাপনা আপনি পার্সিয়ালিটি করেন। ওকে, সরি ভাই, আমি একটু হানিস ভাই আপনার কাছে আসি। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলতেছেন যে আসলে তো শেখ হাসিনা একজন ব্যক্তি মাত্র নন, একটি দলকে প্রতিনিধিত্ব করতেন, এবং আওয়ামী লীগের কোনো লোককে আমরা কিন্তু শেখ হাসিনার এই যে, আমি খালি জুলাই আগস্ট বলবো না, 15 বছর ধরে উনি যে দুঃশাসন চালিয়েছেন, আওয়ামী লীগের কোনো লোক আওয়ামী লীগের থেকে এটি বলেছেন, আওয়ামী লীগের কোনো কাউন্সিলে বলেছেন, অন্য কোনো সময় বলেছেন বা বলার চেষ্টা করেছেন, সেইটা পর্যন্ত তো আমরা দেখি নাই আসলে। তাহলে সেই ক্ষেত্রে সেই দলটা এটার জন্য কেন সাফার করবে না? সেটার জন্য শুধু ব্যক্তি কেন কেন আমরা আওয়ামী লীগকে আরো বেয়ার করতে হবে? আমরা কেন এই আওয়ামী লীগকে বহন করে বেড়াবো? এটা কারণটা কি আসলে? ওকে, এই ক্ষেত্রে আমি বলি যে ফুয়াদ যে যুক্তি দেখাচ্ছে, যে সেই যুক্তি তাহলে আমার রাষ্ট্রে সমভাবে প্রয়োগ হতে হবে। আমি যখন 71-এর গণহত্যাকারী রাজনৈতিক দলটিকে এই ইলেকশনে অংশ নিতে দিচ্ছি, আমি যখন প্রমাণিত সত্য আমার চোখের সামনে আছে, যেভাবে তারা মেরেছিল, তারা আলবদর আলশামস করে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সাধারণ মানুষদের হত্যা করেছে, সামরিক বাহিনীর সহায়তা করে নিরীহ মানুষকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, সেই রাজনৈতিক দলটা কি আমি 71-এর গণহত্যাকারীর এই রাজনৈতিক দলটি তাকে সাজা না দিয়ে তাহলে ইলেকশনে দিতেছি, আবার 24-এর গণহত্যাকারী একটা রাজনৈতিক দলকে আমি নির্বাচনে দেব না, কোন যুক্তিতে বলে? সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমি একটু বলবো আনিস ভাই, 71-এর না গণহত্যাকারী আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে তারপরে বলবো। নাৎসি পার্টির সাথে এখন তুলনা হচ্ছে আওয়ামী লীগের। তো ঠিক আছে, নাৎসি বাহিনীকে আদালতে একটা দুর্বৃত্ত দল হিসেবে প্রমাণ করে তারপর তাকে ব্যান করা হয়েছিল, এবং ইন্টারন্যাশনালি করা হয়েছিল। ইন্টারন্যাশনাল আদালত, বাংলাদেশে এমন একটা কোনো আদালতে সেটার কোনো বিচার হচ্ছে? আমার ইচ্ছা হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে বন্ধ করে দিলাম। আওয়ামী লীগকে, সেটা তো হচ্ছে না। আওয়ামী লীগকে যদি তার কার্যক্রমের জন্য দল হিসাবে বিচার করতে হয়, তাহলে সেরকম পরিস্থিতি তৈরি করতে হবে, সেটা আদালতে আনতে হবে। তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, আওয়ামী লীগ কার খালো, আমার কি, তোমার কি, বা অন্যের কার কি? আওয়ামী লীগ যদি দুর্বৃত্তের দল হয়ে থাকে তাহলে সাজা পাবে। আনিস ভাই, কথা হচ্ছে আনিস ভাই, আপনার বক্তব্য, আইন না মেনে করছে কেন? আনিস ভাই, আপনার বক্তব্য বুঝতে পারছি। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি যেটাকে 71-এর গণহত্যাকারী দল বলছেন, সেই দলটিকে প্রথম ক্ষমা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাইপ্যাট্রিয়ট এগ্রিমেন্টের মাধ্যমে 1973-তে। আমরা দেখেছি যে এই দলটিকে রাজনৈতিক পুনর্বাসনের সকল প্রক্রিয়া 1978, 79, 91 হয়ে 96-তে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনের সামিল হয়ে শেখ হাসিনা সেটার মধ্যে থেকে অংশগ্রহণ করে, এমনকি আমরা যদি আরেকটু পিছনে যাই, 1991 সালে শেখ হাসিনা যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন, তাকে আমরা দেখেছি দোয়া নিতে সেটা যাইতে। সেইটার তো এখন আর এই প্রশ্ন নাই যে কেন গণহত্যাকারী একটি দলকে রাজনীতি করতে দেওয়া হবে। আওয়ামী লীগ তো এই প্রশ্ন কখনো তুলে নাই। এখন যারা এই প্রশ্ন তুলতেছেন এবং এই প্রশ্নটা তুলতেছে যে আমাকে গুলি করে মারা হয়েছে, আমাকে গুলি করে মারার অর্ডার দেওয়া হয়েছে, আমাকে 15 বছর ধরে ইলেকশন করতে দেওয়া হয় নাই, তাকে আমরা কেন, আমরা জনগণ, মানে আমরা তো পক্ষ বিপক্ষে না, আমরা জনগণ, সত্যি সত্যি আমি বুঝতে চাই, আমরা জনগণ কেন আওয়ামী লীগকে আর বহন করে বেড়াবো? আওয়ামী লীগকে
আর বহন করে বেড়াবো। আওয়ামী লীগ কেন আর আমাদের মানে সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে? কেন এটা আউট অফ সিলেবাস হবে না? হতে পারে আওয়ামী লীগ কেন আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে না, সেটা মানুষ ডিসিশন নেবে। আওয়ামী লীগের নেতা কর্মী আছে যারা, তারা ডিসিশন নেবে। আওয়ামী লীগের যারা ওয়েল উইশার আছে তারা কিভাবে আওয়ামী লীগকে ডিল করবে তাদের ব্যাপার। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যখন দুইটা রাজনৈতিক দলকে যখন আমার সামনে আনা হবে, আমি আমার দৃষ্টিতে বলবো, এখন শেখ হাসিনা তাকে মাফ করে দিল, শেখ হাসিনা ওই দলের সাথে আন্দোলন করলো, শেখ হাসিনার দলের কেউ যায়া ওই প্রেসিডেন্ট প্রার্থীর পা ছুঁয়ে আসলো, এগুলাতে আমার কি এসে যায়? আমি তো আওয়ামী লীগের কেউ না, বা আওয়ামী লীগকে ধারণ করার জন্য এখানে বসে নিয়ে কথা বলি না। অর্থাৎ আপনি আওয়ামী লীগ যদি ন্যায়গত জায়গা অন্যায় করে থেকে, থাকে, আপনি ন্যায়সঙ্গত আওয়ামী লীগ জায়গা যদি থেকে অন্যায় করে থাকে, সেই Right. অন্যায়কে আমি সাপোর্ট করব কেন? Okay. আমি কি তাকে গ্যারান্টি, আমি কি তাকে ওই ম্যান্ডেট দিয়েছি তোমার যা ইচ্ছা তা করবে? আমি তাকে যেমন ম্যান্ডেট দিই নাই, তেমনি গণহত্যাকারী ৭১ গণহত্যাকারী দলগুলোকে আমি ম্যান্ডেট দিচ্ছি না। এটা আমার ব্যক্তিগত না, অভিমত। রাইট। আমি একদম পরিষ্কার, জনাব আনিস আলমগীর তার একটি ন্যায়সঙ্গত জায়গা থেকে, উনার ম্যান্ডেটের জায়গা থেকে এটা উনি বলতেছেন, উনার বক্তব্য একদম পরিষ্কার এবং আমিও বুঝতে পেরেছি।